জামায়াতকে আটকাতে রুখতে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক বিএনপিকে ভোট দিয়েছে। এই প্রথম যেটা বাংলাদেশের মানুষের একটা প্রবল ক্ষোভ ছিল যে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া, তারা অপরাধী হোক বা সাধারণ নাগরিক হোক। ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে কিভাবে এগোচ্ছে? আন্তরিকতা, স্পষ্টতা আর খোলামেলা মনোভাব নিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়া দরকার, আরো আলোচনা দরকার। স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তাহলে ভারত বাংলাদেশ ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে কিভাবে এগোচ্ছে? যে অনুষ্ঠানে হাই কমিশনার এই মন্তব্য করছেন, দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন আমাদের ভারতের অন্যতম সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ বিশেষজ্ঞ গৌতম লাহিড়ী। আজ এই গৌতম লাহিড়ীকেই আজকে আমরা অনুষ্ঠানে পেয়েছি। গৌতম দা, আপনাকে স্বাগত। নমস্কার, শুভেচ্ছা। গৌতম দা, যেটা জানতে চাইছি যে এই যে হাই কমিশনার যে মন্তব্য করলেন বা এই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার যে কথা উনি বললেন, তার মানেই কি ভারত বাংলাদেশ সম্পর্কে জমে থাকা কঠিন, স্পর্শকাতর, অমীমাংসিত প্রশ্নগুলোকে চেপে রেখে লাভ নেই, আরো এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন? কি ঠিক বলতে চাইলেন? প্রথমেই যেটা আমি বলবো যে গত বছর যে অনুষ্ঠানের সঙ্গে গতকাল যেটা দিল্লিতে হাই কমিশনের প্রাঙ্গণে যে অনুষ্ঠান হলো জাতীয় দিবস বা স্বাধীনতা দিবসের, দুটোর মধ্যে একটা চরিত্রগত পার্থক্য দেখলাম। চরিত্রগত পার্থক্যটা হচ্ছে, গত বছর যখন পালিত হয়েছিল তখন ছিল ইউনূস আমল, এবং সেই সময় সেটা কিন্তু করতে হয়েছিল একটা 5 তারা হোটেলে। কারণ সেই সময় ভারতেও এবং বাংলাদেশের সম্বন্ধেও বিভিন্ন ঘটনাবলী চলছিল যে তার একটা প্রভাব বা পড়তে পারে, এই আশঙ্কায় নিরাপত্তা জনিত কারণেই সেটা হাই কমিশন প্রাঙ্গণে না করে সেটা 5 তারা হোটেলে করতে হয়েছিল। তখন আমি দেখেছিলাম ইউনূস নিযুক্ত যিনি প্রেস সচিব ছিলেন, তাকে মানে নিজেকে বলা হয় এখানে মিনিস্টার প্রেস, তিনি বেশ কিছু মন্তব্য করে, ভারত বিরোধী মন্তব্য করে কিছু প্রবন্ধ লিখেছিলেন প্রকাশ্যে সকলের সামনে। আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাকে প্রায় তিরস্কার করছে। সেই পরিবেশটা 1 বছরের মধ্যে রাতারাতি বদলে গেল এবং হাই কমিশন প্রাঙ্গণেই সাধারণত এই অনুষ্ঠানটা হয়ে থাকে আবার পুনরায় পুনর্মর্যাদায়, অর্থাৎ আমি বলবো যে ভারত বাংলাদেশ সম্পর্কে ঋত মর্যাদা ফিরে পাওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো। মানে এটা থেকে এখনই কোনো চূড়ান্ত মতে উপসংহারে আসা উচিত নয় যতক্ষণ না দু দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হতে চলেছে। কিন্তু এটা ঘটনা যে ভারত বাংলাদেশ উভয় পক্ষ থেকে এই অনুষ্ঠানেতে, এবং এটা যে উপস্থিতিটাও ভারত সরকারের পক্ষ থেকে খুব তাৎপর্যপূর্ণ ছিল। কারণ কেবলমাত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি ছিলেন তা না, তিনিও এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। একই সঙ্গে প্রত্যুত্তরে এবং উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এবং একই সঙ্গে পরে সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছিলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র যিনি অতিরিক্ত সচিব রণধীর জয়সওয়াল। ভারতের তরফ থেকে একটা অন্যান্য দেশের তুলনায় ভারতের প্রতিনিধিত্বটা এই জাতীয় স্বাধীনতা দিবসে খুব তাৎপর্যপূর্ণ ছিল। আর তার সঙ্গে ভারত বাংলাদেশ উভয়েরই যে সঙ্গীত পরিবেশন, কতগুলো সঙ্গীতের যে মানে যেগুলো অনেক প্রতীকী হয়ে উঠেছে, যে সঙ্গীতগুলো ভারতেও জনপ্রিয়। দুদেশের তো জাতীয় সঙ্গীত বাজানো মানে কণ্ঠে গাওয়া হয়েছে, বাংলাদেশের শিল্পী গেয়েছেন ভারতের জাতীয় সঙ্গীত, এবং সেই দুই একই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রচিত, সুর দেওয়া সেই জাতীয় সঙ্গীত উভয় দেশেরই সসম্মানে সেখানে মানে পরিবেশিত হয়। একই সঙ্গে ভারত বাংলাদেশের উভয় দেশে বিশেষ করে বাঙালি যে গানগুলি অতি পরিচিত গান, সেই গানগুলি সেখানে গাওয়া হয় এবং বেশ একটা দুই ভারত দেশের একটা মিলনের একটা আবহ তৈরি করার একটা চেষ্টা ছিল। তার সঙ্গে অবশ্যই এই অনুষ্ঠানটা অপ্রাপ্তির মধ্যে থেকেই যায়, যদি না সেখানে বাংলাদেশের বিশেষ মানে যেটাকে বলা হয় প্রায় জাতীয় তার ন্যাশনাল ফুড, সেই কাচ্চি বিরিয়ানি পরিবেশিত হয়। ফলে সেখানে সকলেই খুব এনজয় করেছেন। ফলে এইটা আগামী দিনে আমার মনে হয় একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার দিকে কিন্তু একটা পদক্ষেপ নিঃসন্দেহে, যেটার কিন্তু রেসিপ্রোকাল। এবং তার সঙ্গে বাংলার হাই কমিশনার এই সময় তিনি 1971 সালে পাকিস্তান সেই তাদের যে অত্যাচার এবং সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধে নামা এবং স্বাধীন হওয়া এবং সেইখানে ভারতের ভূমিকা, সেটাও তিনি প্রকাশ্যে সেখানে বলেছেন। তো সব মিলিয়ে এবং সেখানে যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় বহু বাংলাদেশি ভারত
আশ্রয় দিয়েছিল সে কথাও তিনি উল্লেখ করেছেন। ফলে সেই সূত্র থেকেই আগামী দিনে সম্পর্ক যাতে উভয়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই রকম একটা শুভ সূচনা এবারে জাতীয় দিবসের অনুষ্ঠানে দেখা গেছে। দাদা, আপনি বলছিলেন যে মানে শুধু দিল্লি ঢাকা নয়, আরো মানে বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পর্কের কথাও হামিদুল্লাহকে বলতে শোনা গিয়েছে। তিনি বলছেন যে গণতন্ত্রের ওপর ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে, সেই গণতন্ত্রের উপর আস্থা রেখে আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব বৃদ্ধির কথাও তিনি বলেছেন। এই বিষয়টা যদি একটু বলেন যে তিনি ঠিক কি বলতে চাইছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বা আঞ্চলিক প্রয়োজনের উপর, মানে ওনার বার্তাটা কি ছিল? সেটার একটা আমার যেটা মনে হয়েছে শুনে প্রধান বার্তা ছিল এই সময় একটা অশান্ত গোটা বিশ্ব যুদ্ধের আবহাওয়ার মধ্যে রয়েছে পশ্চিম এশিয়ায়, যেখানে ভারত এবং বাংলাদেশের বহু মানুষ কর্মরত। ফলে এই অঞ্চলগুলো ঘিরে তার প্রভাব একটা পড়ার আশঙ্কা রয়েছে এবং সেই কারণে সেক্ষেত্রে যদি ভারত বাংলাদেশ যৌথভাবে এই আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য যৌথভাবে পদক্ষেপ নেয় এবং এটা খুবই একটা ইতিবাচক আমি বলবো প্রস্তাব, এবং যে প্রস্তাবটা নিশ্চয়ই ভারত সরকার বিবেচনা করবেন। এবং যখন আগামী 8ই এপ্রিল যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান প্রথম ভারত সফরে আসবেন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, এর আগে এসেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, এবার আসছেন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে। ফলে সেই সময় তার যে দুদিনের সফর দিল্লিতে, সেখানে পুঙ্খানুপুঙ্খ যেটা গতকাল ভারত সরকারের প্রতিনিধিরাও আমাদের বলেছেন, আমরা খুব খোলা মনে আলোচনা করতে চাই এই অঞ্চলের যে বাস্তব অবস্থা তার ভিত্তিতে উভয়ের দেশের পাশে এসে তারা যায়। এবং সবচেয়ে লক্ষণীয় জিনিস, তাৎপর্যপূর্ণ এই প্রসঙ্গে না বললেই পারছি না, যে আগামী কয়েকদিন পরেই কিন্তু পাকিস্তানের জাতীয় দিবস, এবং জাতীয় দিবস অনুষ্ঠানের প্রথমে আমাদেরকে আমন্ত্রণও জানানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটা বাতিল করা হয়। ফলে বাংলাদেশের জাতীয় উৎসব খুব চমৎকার ভাবে সুন্দরভাবে পরিবেশিত হয়েছে, সেটা উদযাপিত হলো, কিন্তু আরেকটি প্রতিবেশী পাকিস্তান, তার কিন্তু জাতীয় দিবস উদযাপিত হচ্ছে না। এবং সেটা ওই কারণেই, যুদ্ধেরই কারণে বর্তমানে যে সম্পর্ক দাঁড়িয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাতে সেখানে তারা মনে করছেন এই সময় তাদের পক্ষে অনুষ্ঠান করলে সেটা সুখকর হতো না। ফলে দুটো তফাৎ খুব স্পষ্ট। বাংলাদেশের হাই কমিশনের মুখ থেকে পাকিস্তানের নির্মম অত্যাচারের কথা বলা, একই সময় জাতীয় দিবস, সেই বিজয় দিবস, সেই যেটা ভারতের বাংলাদেশের যে বিজয়, সেই বিজয়টা হচ্ছে পাকিস্তান বাহিনীকে পরাস্ত করে এবং তাকে ভারতের সহযোগিতার সাথে স্বীকৃতি করা, অর্থাৎ সেই 71-এর লিগেসিটাকে আবার ফিরিয়ে আনার একটা উদ্যোগ বা একটা কথা প্রস্তাব আকারেই বাংলাদেশের হাই কমিশনার বলেছেন বলেই আমার মনে হয়। দাদা, আপনি যেটা বলছিলেন আর কি, মানে ওনার কথা থেকেও কিন্তু ঠিক এইরকম ভাবে, মানে 71-এর স্মৃতি তিনি রোমন্থন করেছেন সেই অনুষ্ঠানে, যতদূর শোনা গিয়েছে। সেটাই কি এই মানে 71-কে ফিরিয়ে, মানে 71-এর স্মৃতিকে রোমন্থন করে সেই শহীদদের প্রতি স্মৃতিচারণা, ভারতের যে ভূমিকা তাকে শ্রদ্ধা জানানো, কিভাবে, মানে এই বিষয়গুলো কি দেখছেন? না, এটা তো পরিষ্কার যে ভারত ও বাংলাদেশের সম্পর্কটা বলা হয় যে রক্তের অক্ষরে লিখিত, এবং সেই সম্পর্কটা একটা দেশের মুক্তিযুদ্ধের জন্য ভারতীয় সেনারা প্রাণ দিয়ে, তিনি সেটারও কালকে উল্লেখ করেছেন যে ভারতীয় সেনাবাহিনীর যে প্রাণ দিয়েছেন মুক্তিযুদ্ধের সঙ্গে, সেটারও তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফলে সেই রক্তের লেখা যে ইতিহাস, যেটা হারিয়ে যাচ্ছিল, মানে বিশেষ করে আমি বলবো গত 18 মাসে হারিয়ে গিয়েছিল, সেটাকে একটা পুনরুদ্ধার করার চেষ্টা। এবং একই সঙ্গে কিন্তু একটা ভুলে যাওয়ার কথা নয় যে এই সময় যেহেতু বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সঙ্গে আমেরিকার এবং মুসলিম রাষ্ট্রের মধ্যে বিনিময়, তাদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চলছে, যার প্রভাব বাংলাদেশের পড়ছে, সেখানেও চরমপন্থা বা উগ্রপন্থাদের একটা স্বাভাবিকভাবে তাদের তাদেরকে তাদের প্রকাশ্যে তাদের, আমি বলতে পারি যে অস্থিরতা তৈরি লক্ষণ দেখা যাচ্ছে। এবং বিশেষ করে একটা বিপুল সংখ্যক রোহিঙ্গা যে বাংলাদেশে রয়েছে, তাদের অনেকে র্যাডিকালাইজ করার চেষ্টা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। বিশেষ করে এই সময় এটাই কিন্তু এই অঞ্চলের নিরাপত্তাকে অত্যন্ত বিঘ্নিত করে দিতে পারে। ফলে সেই বিষয়ে ভারত বাংলাদেশ উভয়কেই একে অপরের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে পারস্পরিক স্বার্থকে অক্ষুণ্ণ রেখে, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে কাজ করা। কারণ ইউনুসের আমলে আমরা দেখেছি ভারতের সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন তোলা, 7 সিস্টার্স এর কথা বারবার বলা, তাতে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিবেশটা কিন্তু অনেকটাই সেই কালো মেঘ উঠে যাচ্ছে।
পেতে গিয়েছে বলে আমার মনে হয়। তবে এটা এখন এর দ্বারা বিরাট উৎসাহিত বা খুব উজ্জীবিত হওয়ার এরকম কোনো হবে না। আরো কিছু দিন যতক্ষণ না বৈঠকটা হচ্ছে, এই বৈঠকটা থেকে অনেক কিছু স্পষ্ট হবে বলে আমার নিজের ধারণা। একই সঙ্গে দাদা, ওই অনুষ্ঠানে বা ওই বক্তব্যে হামিদুল্লাহ কিন্তু গণহত্যা দিবসের বিষয়েও উল্লেখ করেছে। তার মানে তিনি কিন্তু কি এটাও বলা যায় যে ৭১কেও যেমন তিনি গুরুত্ব দিয়েছেন, আবার ২০২৪কেও কি তিনি তুলে আনার চেষ্টা করলেন? মানে ওনার ভূমিকাটা কি ছিল? না, ২০২৪-এর ঘটনাটাকে বর্তমান তারেক রহমান সরকার একেবারে অস্বীকার করছে না। তবে তিনি একজন সেই দেশের সরকারের রাষ্ট্রদূত হিসেবে তাকে সেটা উল্লেখ করা, কিন্তু একই সঙ্গে তিনি ২৫শে মার্চের গণহত্যা বলেছেন ৭১। ২৪-এর কথা প্রকারান্তরে তাকে বলতেই হয়েছে, বলতে হবেও আর কি। কারণ যেটার কারণে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে, এই জায়গাটার এই মূল্যায়নটা নিয়ে কিন্তু আমি বলবো যে ভারতের সঙ্গে এখনো কিন্তু ভারত সেই করতে এক মঞ্চে বাংলাদেশের সঙ্গে এক নীতিতে বিশ্বাস করছে, সেটা কিন্তু নয়। এটা ভুলে যাওয়া চলবে না যে ২৪-এর যে তথাকথিত, আমরা বলি তথাকথিত গণ অভ্যুত্থান, আমরা বিপ্লব বলে বলি না, মানে তথাকথিত বিপ্লব, তো সেটা ভারত সরকার কিন্তু এখন ওটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেয়নি। ফলে এইটা মাথায় রাখতেই হবে যে এই বিভেদটা আছে, থাকবে, আদর্শগত একটা বিভেদ থাকেই, সবসময় থাকবে। বাংলাদেশের বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার নয়, ফলে তাদের সঙ্গে তাদের একটা রাজনৈতিক এবং বিশ্ব দৃষ্টিভঙ্গির ফারাক আছে। সেটাকে মাথায় রেখেই কিন্তু দুদেশের সম্পর্ককে কিভাবে উন্নত করা যায়, একটা অভিন্ন পথ খোঁজা, কোনটা আর কি কমন মিনিমাম গ্রাউন্ড, সেটা খুঁজে বের করা। দেখা কতগুলো জিনিস তো বাংলাদেশ বলবে, ভারতও বলবে, কিন্তু তার মাঝেও সেইগুলো যেন বিভেদের কোনো পাঁচিল না তোলে, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু গোটা পরিবেশের আবহাওয়াটা তাই ছিল আর কি। দাদা, একদম শেষ পর্বে আমরা আরেকটা বিষয় উঠে আসছি যে অপারেশন সার্চলাইটের কথাও তিনি উল্লেখ করেছেন। এটাও কি বললাম, মানে আমি যেটা বললাম, মানে তিনি ২৫শে মার্চ রাতে যে গণহত্যা ঘটিয়েছিল অপারেশন সার্চলাইট, পাকিস্তানের সেনাবাহিনী রাজাকারদের, ফলে বার্তাটা কিন্তু একই সঙ্গে রাজাকারদের বিরুদ্ধেও। এই রাজাকারদের একটা সময় বলা হতো জামায়াত ইসলামীরাই রাজাকারকে প্রশ্রয় দিয়েছিল, তারাই রাজাকারের সূতিকাঘাট ছিল জামায়াত ইসলামী। ফলে একটা পরিষ্কারভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে একটা পার্থক্য রেখা টানার, যে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটা আমি বলবো যে একটা মানে শক্তি হিসেবে যার উন্মেষ ঘটেছে সেই নির্বাচনের মাধ্যমে, কিন্তু সেক্ষেত্রে তারা যে একটা শিল্পগত স্বল্পমেয়াদী, অর্থাৎ তাদের সঙ্গে যে একটা ফারাক, সেটা এই সরকারের আছে, তারা কিন্তু সেটা বর্তমান হাই কমিশনারকে বলতে হয়েছে। মানে একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য যা যা করার কথা সেই দিকেই বার্তা দিয়েছেন, এবং জামাত প্রসঙ্গ একটা সতর্কতা তিনি দিয়েছেন, এটাই বলতে চাইছে। হ্যাঁ, এটা তো ভারতও মনে করে এবং লক্ষ্য করে থাকো, তাহলে হচ্ছে যে গতকাল একই দিনে কিন্তু ফেসবুকের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভাষণ দিয়েছেন বাংলাদেশের তার সমর্থকদের। সেখানে তিনি কিন্তু বলেছেন যে জামায়াতকে আটকাতে, রুখতে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক বিএনপিকে ভোট দিয়েছে। এ কথাটা তিনি কালকে প্রথম কিন্তু বললেন, এবং ফলে নিশ্চয়ই জামায়াতের যে বিপদ, এই বিপদটা সম্পর্কে যদি তারেক রহমান সরকার যদি সতর্ক হয়, এবং যেটা ভারত তো সতর্কই, ফলে এক্ষেত্রে একটা অভিন্ন কোনো একটা কমন গ্রাউন্ড খুঁজে পাওয়ার একটা চেষ্টা রয়েছে, এবং যেটা খুব সদর্থক বলেই মনে হয়। দাদা, এই সামগ্রিক যে গতি প্রকৃতি চলছে গত ১ মাসের, নতুন সরকার, তারপরে দিল্লিতে এই অনুষ্ঠান, হাইকমিশনের বক্তব্য, বিদেশমন্ত্রীর মানে অতি সম্প্রতি আসা যে রয়েছে, এই পুরো বিষয়টাকে নিয়ে আপনার মূল্যায়ন কি? কোন দিকে এগোচ্ছে দুই দেশের সম্পর্ক? আপাতত প্রথমে আমরা যেটা লক্ষ্য করেছি, এখান থেকে বাংলাদেশের থেকে ভারত বিরোধী যে জিগিরটা তোলা হতো সেটা অনেকটা স্তীমিত হয়েছে, কারণ এই সময় সম্পর্ক পুনরায় তৈরি করাটাই প্রধান লক্ষ্য। ফলে এমন কিছু যাতে না ঘটে যে তার জন্য সম্পর্ক বিষিয়ে যেতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি হয়তো আগেও বলে থাকতে পারি, বলেছি, এই প্রথম যেটা বাংলাদেশের মানুষের একটা প্রবল ক্ষোভ ছিল যে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া, তারা অপরাধী হোক বা সাধারণ নাগরিক হোক, কিন্তু সেটা গত ১ মাসে একটাও ঘটেনি, শূন্য হয়েছে। ফলে নিঃসন্দেহে এটাতে একটা আস্থা বাড়ার, একটা সম্পর্ক তৈরি হওয়ার পথে একটা নিশ্চয়ই একটা ইতিবাচক পদক্ষেপ,
এবং একই সঙ্গে বলবো যে আপাতভাবে দুপক্ষ থেকে বিশেষ করে তারেক রহমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিতে তার যে আন্তরিকতার তিনি বহিঃপ্রকাশ দেখিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে তারা খুব আগ্রহী ভারত সরকারের সঙ্গে সম্পর্ক। ফলে এসে খুবই অচিরেই অদূর ভবিষ্যতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জল্পনা, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু সেইটা সব মিলিয়ে পরিস্থিতিটা আমার মনে হয় যে নিশ্চয়ই একটা আপাতত ভাবে এখনো পর্যন্ত ইতিবাচক পথে চলছে, এবং খোলাখুলি যখন খোলা মনে আলোচনা হবে তখন ভবিষ্যতে সম্পর্ক তৈরির একটা রোড ম্যাপ তৈরি হতে পারে। বিশেষ করে ভারত চায় একটা ইনক্লুসিভ বাংলাদেশ, তবে সেই ইনক্লুসিভ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার পথে তারেক রহমান সরকার কিভাবে দেখছেন সেগুলোই খোলাখুলি আলোচনা হবে। একটা ভবিষ্যৎ নিশ্চয়ই দ্বিপাক্ষিক বৈঠক যখন হবে, তা একটা আগামী দিনের রোড ম্যাপ তো তৈরিই হবে, স্বাভাবিক। একদমই দাদা, মানে আমাদেরও নজর থাকবে মানে সব বিষয়ের দিকে। রিয়াজ হামিদুল্লাহর বক্তব্যকে যদি আমরা এক লাইনে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা বলতেই পারি যে তিনি কৃতজ্ঞতা, সতর্কতা এবং রাজনৈতিক একটা বার্তা দিয়েছেন। 1971-এর প্রতি এবং কৃতজ্ঞতা জানিয়েছেন, আবার সতর্কতার সঙ্গে বর্তমান সম্পর্ক টানার বিষয়েও একটা সতর্কতা দিয়েছে। এই রাজনৈতিক আর এই কৃতজ্ঞতা, এই দুই বার্তার মধ্যে দিয়ে যাতে দিল্লি ঢাকা সম্পর্কের না ভাঙে, এগিয়ে যায়, সেটাই বোধহয় বাস্তবে তিনি নিয়ে আসতে চেয়েছেন। কি বলবেন, এটাই তো? এটা নিশ্চয়ই, এবং এবং আমি বলবো যে রিয়াজ হামিদুল্লাহ নিশ্চিতভাবে ভারতের সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তিনি রিচ আউট করছেন, এবং সব থেকে বড় কথা যেটা গত বছর করা যায়নি, সেটা এবছরে ভারতের জাতীয় প্রেস ক্লাবেতে সেই স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে, যেখানে মূলত সেই শিবিরের অনুযায়ী থাকবে সমস্ত দিল্লির সাংবাদিকদের জন্য। ফলে এটা আরেকটা অতীতে যেভাবে হতো তার সেই ট্র্যাডিশনটাই আবার একটা পুনরায় চালু হতে চলেছে। তবে আপাতত খুব বলা যায় যে দুদেশের সম্পর্কে আপাতত এখনো পর্যন্ত একটা মধুর বাতাস বইছে, কিন্তু একেবারে আওয়ামী লীগের মতো একটি দল বাইরে থাকাটা, সেটাও একটা কিন্তু কোথাও না কোথাও সেই ব্যাপারটাও কিন্তু ঘুরে ফিরে উঠে আসে আর কি আলোচনার মাধ্যমে। এবং সেটা দেখা যায় ভবিষ্যতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার কিভাবে সেটাকে তারা ট্যাকেল করেন। একদমই দাদা, আমরাও নজরে রাখবো কোন দিকে এগোচ্ছে দুই দেশের সম্পর্ক, এবং ওই দেশের রাজনৈতিক বিভিন্ন দল, সে আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের ভূমিকাও কিরকম ভাবে এগিয়ে আসছে। আর আজকের আলোচনা আমাদের সঙ্গে আপনারা সহমত না বিরুদ্ধ মত যাই হন, আমাদের লিখে পাঠান, কমেন্ট বক্সে লিখুন। আর অনেক ধন্যবাদ গৌতম দা, দুই দেশের সম্পর্কের দিকে আপনি নজর রাখুন, আর আমরাও আপনার মুখ থেকে অনেক কিছু শুনে সমৃদ্ধ হই। নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ।